আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো মহিউদ্দিন আহমেদের লেখা বই বেলা ও বেলা, বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫। বইটি বড় বিধায় কয়েকটা খণ্ড আকারে প্রকাশ করা হবে। তো বইটি ২০২০ সালে বাতিঘর পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়। শুরু করছি বই বেলা ও বেলা, বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫। ভূমিকা। কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্রের মনে খেদ ছিল। তিনি বলেছিলেন, বাংলার ইতিহাস নাই, যাহা আছে তাহা ইতিহাস নয়, বাংলার ইতিহাস চাই, নাহিলে বাংলার ভরসা নাই। কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব, সকলেই লিখিবে। যে বাঙালি তাহাকেই লিখিতে হইবে। মা যদি মরিয়া যান, তবে মার গল্প করিতে কত আনন্দ। আর এই আমাদিগের সর্বসাধারণের মা জন্মভূমি বাংলাদেশ, ইহার গল্প করিতে কি আমাদিগের আনন্দ নাই? আইস আমরা সকলে মিলিয়া বাংলার ইতিহাস অনুসন্ধান করি। যাহার যত দুঃসাধ্য সে তত দূর করুক। ক্ষুদ্র কীট দুজনব্যাপী দ্বীপ নির্মাণ করে, একের কাজ নয়, সকলে মিলিয়া করিতে হইবে। বিদেশিরা যখন আমাদের নিয়ে লেখেন, তাতে তাদের দৃষ্টিভঙ্গির ছাপ থাকে। ইংরেজ ইতিহাসবিদ লেখেন, ১৮৫৭ সালে ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ইউরোপীয় হয়েও দার্শনিক কার্ল মার্কস আমাদের শেখালেন, এটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। একজন পাকিস্তানি ইতিহাসবিদ লেখেন যে ১৯৭১ সালের ডিসেম্বরে ঢাকার পতন হয়েছিল। আমরা বলি ঢাকা মুক্ত হয়েছিল। যখন নিজেদের কথা নিজেরা লিখতে বসি, তখন আমরাও কিছু সমস্যা তৈরি করি। নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক সময় ব্যক্তিগত পছন্দ ঢুকিয়ে দিই। এখানে লেখকের সামাজিক শ্রেণী, অবস্থান ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব থাকে। এমনকি যারা একাডেমিক গবেষণা করেন, অধিকাংশ ক্ষেত্রে তারা একটা ধারণা বা প্রস্তাবনা প্রমাণ করার চেষ্টা করেন। এসব গবেষণার পুরো ক্যানভাসটি ধরা পড়ে না। তারপরও বলা চলে, এসব গবেষণা হতে পারে সময়ের মূল্যবান দলিল, যা পরবর্তী প্রজন্মের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে থেকে যায়। সমকালীন ইতিহাস চর্চায় অনেক ঝক্কি আছে। আমি কি মনে করি, আমার অনুমান কি, ধারণা কি, এ নিয়ে ইতিহাস হয় না। ইতিহাসের মূল কথা হলো সত্য উদ্ঘাটন। আমরা অনেকেই সত্যের মুখোমুখি হতে ভয় পাই। সময়ের চরিত্রগুলো যদি স্মৃতিতে জীবন্ত থাকে কিংবা বাস্তবে চোখের সামনে হাঁটাচলা করে, তাদের নিয়ে লেখা বিব্রতকর কিংবা বিপজ্জনক হতে পারে। কেননা অতীতে সত্য প্রকাশ পেলে কারো কারো বর্তমানটা ঝুঁকিতে পড়ে যায়। সেজন্য নিকট অতীত নিয়ে ঘাটাঘাটি করার কারণে নানান সমস্যা তৈরি হতে পারে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নানা ঘটনার জন্ম হচ্ছে, সবটা বাইরে থেকে দেখা যায় না। যারা রাজনীতিতে এখনো সক্রিয় কিংবা আগে সক্রিয় ছিলেন এবং এখন নিষ্ক্রিয়, তারা অনেকেই ইতিহাসের সাক্ষী শুধু নন, তারাও ইতিহাসের চরিত্র এবং অনেক ক্ষেত্রেই নির্মাতা। ইতিহাসের টালমাটাল সময়টাতে তারা অনেকেই নিহত হয়েছেন কিংবা মারা গিয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ অনেক তথ্যই চিরদিনের মতো হারিয়ে গেছে। যারা বেঁচে আছেন, তাদের অনেকের মুখে কুলু পেটেছেন। সবাই সবটা বলেন না। কেউ যদি কিছু বলেন, তিনি অনেক সময় নিজের ভূমিকা অতিরঞ্জন করেন, অন্যকে খাটো করে দেখান। সব তথ্য সব সময় যাচাই করা সম্ভব হয় না। ইতিহাস চর্চায় এই চ্যালেঞ্জগুলো রয়েই গেছে। দেখতে দেখতে বাংলাদেশ কয়েক দশক পার করে ফেলেছে। তবে স্বাধীনতার পরের প্রথম কয়েক বছর ছিল ঘটনাবহুল, অস্থিরতায় টালমাটাল। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মাঝামাঝি পর্যন্ত দেশ চালিয়েছে আওয়ামী লীগ এবং হাল ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পর্বটি বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যের। এরপর দেশের চলচ্চিত্র বদলে গেছে। তাই ৭১ পরবর্তী এই পর্বের একটি নৈবেত্তিক সুরতাল করার ইচ্ছা ছিল অনেক দিনের। এই বইয়ে ১৯৭২ থেকে ১৯৭৫ পর্বের বাংলাদেশকে তুলে ধরা হয়েছে কয়েকটি অধ্যায়ে। এই সময়টির বহুমাত্রিকতা একটিমাত্র বইয়ের মধ্যে পরিবেশন করা রীতিমতো অসম্ভব। তারপরও একটা চেষ্টা করেছি ঘটনাক্রম যতটুকু সম্ভব বর্ণনা করার। হয়তো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয় বাদ পড়ে গেছে, তবে এই সময়টাকে ফিরে দেখার একটা তাগিদ আছে। প্রয়োজন আছে জন আলোচনার নিকট অতীতকে নিয়ে আসার, আত্ম অনুসন্ধান ও আত্মোপলব্ধির জন্য এটা দরকার। ৭৫-এর মধ্য আগস্টের পর বিপর্যস্ত আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল হিসেবে আবার ফিরে আসাটাও ছিল গুরুত্বপূর্ণ। সেজন্য আগস্ট পরবর্তী এই সময়টি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। ১৯৭১ সালের পর আওয়ামী লীগ নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এতদিন দলটি ছিল রাজপথে, মিটিংয়ে, স্লোগানে, যুদ্ধে। পরবর্তী বাংলাদেশের
হাল ধরেছিল আওয়ামী লীগ। এর মধ্যে দেশে অনেক ওলটপালট হয়ে গেছে, জনজীবনের স্বাভাবিক ছন্দটা হারিয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষা হয়েছে আকাশ ছোঁয়া। একটা উপনিবেশ উত্তর সমাজে আওয়ামী লীগের মতো মধ্যবিত্তের একটি মধ্যপন্থী দল দেশ পরিচালনা করতে গিয়ে বারবার হুঁচট খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে দলের বিবর্তন ঘটেছে, সমাজে চাহিদারও পরিবর্তন হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ ছিল রাজনৈতিক মূলধারা, পরে তার প্রতিদ্বন্দ্বীর জন্ম হয়। রাষ্ট্র ক্ষমতার লড়াইয়ে তাকে অন্যের সঙ্গে নামতে হয়েছে প্রতিযোগিতায়। এসব কথা একটু গুছিয়ে বলার চেষ্টা করেছি। 1972 সালে বাংলাদেশের নবযাত্রা শুরু। দেশটা এগোচ্ছে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে। পরিবর্তনের হাওয়া লেগেছে রাজনীতিতেও। একটা মাত্র গ্রন্থে তার সবটা ছেঁকে তোলা যাবে না। অনেকেই এই দলটি এবং এই সময়টি নিয়ে লিখেছেন, ভবিষ্যতেও লিখবেন। এই কাজে আমি সামিল হয়েছি মাত্র। বাংলাদেশের বিগত বছরগুলোর ইতিহাস হলো নানান উত্থান পতন, সাফল্য আর ব্যর্থতার যুগলবন্দি। দৃশ্যমান রাজনীতির আড়ালে যারা কলকাঠি নাড়েন, তাদের আসল চেহারা মঞ্চের উজ্জ্বল আলোয় সবসময় ধরা পড়ে না। নেপথ্যের চেহারাটা কদাচিৎ গণমাধ্যমে উঠে আসে। অথচ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় পর্দার আড়ালে। এর অনেকটাই থেকে যায় অজানা। ইতিহাস চর্চার জন্য এই অজানা দৃশ্যগুলো সামনে তুলে আনা জরুরি। ইতিহাস লেখার কাজটি সময় সাপেক্ষ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই লিখতে হয়। তথ্য সবসময় হাতের কাছে পাওয়া যায় না। যারা বলেছেন বা লিখছেন, তাদের কথাও লেখাও থেকেও অনেক তথ্য সংগ্রহ করতে হয়। ফলে যত দিন যায় ইতিহাস হয়ে ওঠে ততই তথ্য সমৃদ্ধ। এখানে আমি যা লেখার চেষ্টা করেছি, 10 বছর আগে হয়তো এত কিছু লিখতে পারতাম না। আবার 10 বছর পর হয়তো নতুন নতুন তথ্য পেয়ে আরো ভালোভাবে লিখতে পারবো। এটা একটা চলমান প্রক্রিয়া। কাজটি করতে গিয়ে অনেক লিখিত সূত্র ব্যবহার করেছি, কিন্তু সবকিছু তো লেখা হয়নি। সেজন্য প্রাসঙ্গিক অনেকের সঙ্গে কথা বলতে হয়েছে। কেউ কেউ কথা বলতে রাজি হননি। তাদের হয়তো পিছুটান রয়েছে। হয়তো তারা মনে করেন সব কথা লেখার এটা উপযুক্ত সময় নয়। হয়তো অনেকে বিব্রত হবেন। আশা করি যখন তাদের সময় হবে তারা লিখবেন। আবার কেউ কেউ মন খুলে কথা বলছেন। তারা এমনও বলছেন যে কেউ তো আসে না, জানতে চায় না। কথা বলতে গিয়ে কিছুটা অস্বস্তি এবং ভীতিও লক্ষ্য করেছি। রাজনীতির ময়দানে সবাই তো সন্তু নন। তাদের কারো কারো জীবনে একটা উজ্জ্বল অধ্যায় যেমন আছে, তেমনই আছে একটা অন্ধকার দিক। কেউ চান না অন্যরা তা জেনে যাক। এই সব অসুবিধার মধ্য দিয়ে আমাকে এগোতে হয়েছে। আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের তালিকা বইয়ের শেষে দেওয়া আছে। সাক্ষাৎকার নেওয়ার সময় দুটো বিষয়ে ভাবনায় রাখতে হয়েছে। 1, তারা কতটুকু প্রাসঙ্গিক, এবং 2, তাদের দেওয়া তথ্য কতটুকু নির্ভরযোগ্য। আমার জন্য এই কাজটা কঠিন ছিল। তবে কয়েক বছর ধরে ইতিহাস চর্চার এই প্রক্রিয়ায় থেকে অনেক জেনেছি, বুঝেছি, চিনেছি। এক সময় রাজনৈতিক কর্মী ছিলাম, এজন্য রাজনীতির ভাষা কিছুটা হলেও বুঝি এবং রাজনীতি সংশ্লিষ্ট লোকদের বডি ল্যাঙ্গুয়েজও কিছু কিছু পড়তে পারি। আবার কিছুকাল বিশ্ববিদ্যালয় অধ্যাপনা, ছাত্রদের গবেষণা তত্ত্বাবধান এবং বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কাজ করার সুবাদে গবেষণা পদ্ধতির টেকনিক্যাল বিষয়গুলো সম্বন্ধেও কিছু জানার সুযোগ ও অভিজ্ঞতা রয়েছে। আমি কোনো প্রশ্নমালা নিয়ে তাদের সামনে হাজির হইনি। আমরা আলাপ করছি, প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। এর ফলে কিছু না কিছু তথ্য বেরিয়ে আসছে। স্পষ্টতর জন্য আবারও যোগাযোগ করেছি। আলাপ করতে করতেই বোঝা যায় কোনটা কেচ্ছা, কোনটা সত্য, কোনটা সমালোচনা, কোনটা গীবত। পাঠকের সমস্যাও কম নয়। এক ধরনের তথ্য উপাত্তে যে পাঠকগণ তৈরি হয়, সেখানে হুট করে নতুন কোনো তথ্য কিংবা বিশ্লেষণ ঢুকে পড়লে তা পাঠকের মানসিক ছাঁচের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পূর্ব ধারণার ভিত্তিতে যে পক্ষপাত বা বিদ্বেষ গড়ে ওঠে, তাকে সরিয়ে দিয়ে নতুন করে ভাবতে পারার ইচ্ছা বা সাহস আমাদের অনেকেরই নেই। বস্তুনিষ্ঠতা শুধু লেখকের জন্য নয়, পাঠকের জন্যও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হলো বিশ্বাসকে অতিক্রম করে যুক্তিকে গ্রহণ করার। সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া তথ্য কেউ কেউ নাকচ করে দেন। তাদের যুক্তি হলো, কে ঘরের মধ্যে কি বলল, কোনো সাক্ষী সাবুত নেই, সেটাকেই কি সত্য হিসেবে মেনে নিতে হবে? সমস্যা হলো কিছু কিছু তথ্য তো সাক্ষাৎকারের মাধ্যমে নিতেই হবে, আর কোনো সূত্র নেই। সবটা তো সবাই লিখে রেখে যাননি, আর লিখে গেলেও কি তার সবটা বিশ্বাসযোগ্য? লিখিত ভাষ্য আর কথ্য ভাষ্যের মধ্যে আমি কোনো বিরোধ দেখি না। দুটোর মধ্যেই নির্ভেজাল তথ্য থাকতে পারে, আবার কল্পকথাও থাকতে পারে। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তার ইচ্ছা ও সতর্কতার উপর নির্ভর করে তিনি কতটুকু নিবেন, কতটুকু ফেলে দেবেন,
যিনি বলেছেন এবং যার সম্পর্কে বলেছেন তাদের দৃষ্টিভঙ্গি, মানসিক গঠন, অতীত কর্মকাণ্ড ইত্যাদি বিচার বিশ্লেষণ করেই তাদের দেওয়া তথ্যগুলো বস্তুনিষ্ঠতার চালনি দিয়ে ছেঁকে তুলতে হয়। তারপর ভুল করার বা বিভ্রান্ত হওয়ার সুযোগ থেকে যায়। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সৎ ও নির্মোহ থাকতে, বাকি বিচার পাঠকের হাতে। লিখতে গিয়ে অনেকের অকুণ্ঠ সমর্থন, সাহায্য পেয়েছি। সুমন মাহমুদ, হাবিব বাবুল, আহমদ তাফসির চৌধুরী, জাফর আহমদ রাশেদ ও মোহাম্মদ ইনজামামুল হক নানাভাবে সাহায্য করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ বইয়ে ব্যবহৃত ছবিগুলো সমসাময়িক পত্রিকা, ব্যক্তিগত সংগ্রহ, ইন্টারনেট থেকে নেওয়া। লেখায় কিছু তথ্যগত সংগতি বা ভুল থাকতে পারে। আশা করি সহৃদয় পাঠক ভুল ধরিয়ে দিয়ে বইটিকে ত্রুটিমুক্ত করতে সাহায্য করবেন। মহিউদ্দিন আহমেদ। যাত্রা শুরু। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি 1972 ভোরে লন্ডনে উপস্থিত হন। তার মুক্তির খবর শুনে বাংলাদেশের খুশির বন্যা বয়ে যায়। পুরো জাতি তখনও তার ফিরে আসার অপেক্ষায়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতের পররাষ্ট্র দপ্তর লন্ডনে তাদের হাই কমিশনারকে বার্তা পাঠিয়ে জানায় যে শেখ মুজিবকে লন্ডন থেকে দিল্লি ও পরে ঢাকায় নিয়ে আসতে ভারতের সরকার এবার এয়ার ইন্ডিয়া অথবা ভারতীয় বিমান বাহিনীর একটা বিমান পাঠাতে চায়। শেখ মুজিব এই প্রস্তাবটি গ্রহণ করেননি। তিনি একটি ব্রিটিশ বিমানে আসবেন বলে জানান। তার এই সিদ্ধান্ত ছিল যৌক্তিক। তিনি ভারতের ওপর নির্ভরশীল জনমনে এমন একটি ধারণা হোক তা তিনি চাননি। ভারতীয় কূটনৈতিক শশাঙ্ক শেখর ব্যানার্জি বিষয়টা দেখেছেন খুব কাছ থেকে। তিনি 60-এর দশকে ঢাকায় ভারতের উপহাই কমিশনার পলিটিক্যাল অফিসারের দায়িত্বে থাকা অবস্থায় শেখ মুজিবের সংস্পর্শে আসেন। 1962 সালে তার মাধ্যমেই শেখ মুজিব বাংলাদেশের মুক্তি সংগ্রামের জন্য সাহায্য চেয়ে ভারতের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন। শেখ মুজিবের লন্ডনে যাত্রা বিরতির সময় তাদের দুজনের আবার দেখা হয়। ব্যানার্জির ভাষ্য অনুযায়ী শেখ মুজিব ভোর 6টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ অ্যালক অ্যান্ড ব্রাউন স্যুট তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান আয়ান সাদারল্যান্ড এবং লন্ডনে ভারতের হাই কমিশনার আপা বি পন্থ। সাদারল্যান্ড দ্রুতই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে 10 নম্বর ডাইনিং স্ট্রিটের তার সরকারি বাসায় শেখ মুজিবের বৈঠকের ব্যবস্থা করেন। আপা পান্থ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ফোনে যোগাযোগ করে শেখ মুজিবকে ফোনের রিসিভারটি দেন। আধা ঘন্টা ধরে তারা দুজন কথা বলেন। ইন্দিরা শেখ মুজিবের মুক্তিতে অভিনন্দন ও স্বস্তি জানিয়ে তাকে ঢাকা ফেরার পথে দিল্লি সফরের আমন্ত্রণ জানান এবং বলেন যে তিনি মুজিবের জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাঠাবেন। শেখ মুজিব আমন্ত্রণ গ্রহণ করেন। কিছুদিন পর ইন্দিরা আবার ফোন করে শেখ মুজিবকে বলেন যে তিনি তার মত বদলেছেন। এডওয়ার্ড হিথের সঙ্গে কথা বলে তিনি যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর একটি জেট বিমানের ব্যবস্থা করেছেন। ইন্দিরা এই পরিবর্তনের কারণটিও ব্যাখ্যা করেন। ওই সময় লন্ডনে বাংলাদেশের মিশনের দ্বিতীয় সচিব ছিলেন মহিউদ্দিন আহমেদ, পরে পররাষ্ট্র সচিব। লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শশাঙ্ক ব্যানার্জি ও আপা পান্থ শেখ মুজিবকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে যাননি। তারা পরে শেখ মুজিবের সঙ্গে দেখা করেছেন। বিমানবন্দরে গিয়েছিলেন লন্ডন মিশনের কাউন্সিলর এম রেজাউল করিম, নাইজেরিয়ার পাকিস্তান দূতাবাস থেকে পাকিস্তানের পক্ষত্যাগকারী তৃতীয় সচিব মহিউদ্দিন আহমেদ জায়গিরদার এবং তিনি নিজে। ইন্দিরার ভয় ছিল ভারতীয় বিমানটি যাত্রাপথে শত্রুর হামলার শিকার হতে পারে। এজন্য তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা করেন। যুক্তরাজ্য তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। শেখ মুজিবকে ঢাকা পাঠানোর জন্য বিমান দিতে এডওয়ার্ড হিথকে রাজি করানো ছিল ইন্ডিয়ার একটা কূটনৈতিক কৌশল। হিথ বুঝতে পেরেছিলেন ইন্দিরা আসলে কি চান। বাংলাদেশকে যুক্তরাজ্যের কূটনৈতিক স্বীকৃতি দেওয়াটা তখন সময়ের ব্যাপার। ইন্দিরা এবং হিথ দুজনই ছিলেন খুশমেজাজে। শেখ মুজিবকে সমর্থন দিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে তারা আগ্রহী ছিলেন। তখন প্রশ্ন উঠল, লন্ডন থেকে দিল্লি হয়ে ঢাকার পথে শেখ মুজিবের সফর সঙ্গী হবেন কে? দৃশ্যপটে তখন হাজির হলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণের বিষয়ের উপদেষ্টা দুর্গাপ্রসাদ ধর, পররাষ্ট্র সচিব ত্রিলোকীনাথ কাউল, গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান রামেশ্বরনাথ কাউ এবং এর দ্বিতীয় প্রধান কে শঙ্কর নায়ারের সঙ্গে আলোচনা করে ডিপি ধর ইন্দিরার কাছে প্রস্তাব করেন যে শশাঙ্ক ব্যানার্জি শেখ মুজিবের সঙ্গে থাকবেন।
কারণ হিসেবে বলা হলো, ব্যানার্জি আগে থেকেই মুজিবকে জানেন, ইন্দিরা এই প্রস্তাবে রাজি হন। মুজিবের সঙ্গে কি কথাবার্তা বলতে হবে সে সম্পর্কে ইন্দিরার কাছ থেকে ব্যানার্জিকে নির্দেশনা পাঠানো হয়। বিমানে শেখ মুজিবের সহযাত্রীদের মধ্যে ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী ডক্টর কামাল হোসেন ও তার স্ত্রী, এবং লন্ডনে ভারতীয় হাই কমিশনারের কর্মকর্তা শশাঙ্ক ব্যানার্জি ও ফার্স্ট সেক্রেটারি ভেদ মারওয়া। পথে শেখ মুজিবের সঙ্গে ভেদ মারওয়ার কিছু কথাবার্তা হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের পরিচয় কী হবে এ প্রসঙ্গে শেখ মুজিব বলেছিলেন, দেখো, আমরা প্রথমে বাঙালি, আমাদের কাছে বহু স্তর বিশিষ্ট পরিচয়। এসব স্তরের মধ্যে শীর্ষ হলো বাঙালি পরিচয়। আমরা এ পরিচয় নিয়ে অত্যন্ত গর্বিত। এ পরিচয়কে ভিত্তি করেই স্বাধীনতার সব সংগ্রাম হয়েছে। দ্বিতীয়ত আমাদের মুসলিম পরিচয়, তৃতীয়ত আঞ্চলিক পরিচয়। শেখ মুজিব আরও বলেছিলেন, এ অঞ্চলের সমস্যাগুলো অভিন্ন, পরস্পরের ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া এসব সমস্যা সমাধানের জন্য কোনো উপায় নেই। ভেদ মারওয়ার উপলব্ধি হলো, একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী হলে দায়িত্বভার গ্রহণের আগেই এমন সব কথা বলতে পারেন। তার প্রখর ব্যক্তিত্ব আমার মনে দাগ কেটেছিল। সাদারল্যান্ড শশাঙ্ক ব্যানার্জিকে বিমানে শেখ মুজিবের পাশের আসনে বসতে বলেন। বিমানটি ছাড়ার পর পাইলট তাদের দুজনের ছবি তোলেন। 13 ঘন্টার যাত্রায় বিমানটি জ্বালানি নেওয়ার জন্য সাইপ্রাস এবং ওমানে কিছুক্ষণের জন্য নেমেছিল। বিমানে বসে শেখ মুজিব ব্যানার্জিকে কিছু কথা বলেছিলেন, যার ফল হয়েছিল সুদূর প্রসারী। ব্যানার্জির বিবরণ থেকে কিছুক্ষণ খুশ গল্প করার পর মুজিব বললেন, দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলার আগে তিনি তার কাছে একটা বার্তা পাঠাতে চান। তিনি এই আগাম কাজটুকু করার জন্য আমাকে অনুরোধ করলেন। তিনি বললেন, ইন্দিরা প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য 30 জুনের মধ্যে ফিরে যাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ জানতে চেয়েছেন, ভারত যদি 3 মাস আগেই অর্থাৎ 31 মার্চের মধ্যে সৈন্য সরিয়ে নেয় তাহলে ব্রিটেনের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া সহজ হবে। মুজিব চান ইন্দিরার সঙ্গে আলোচনার পর যে যৌথ বিবৃতি প্রকাশ করা হবে তাতে যেন এই বিষয়টি উল্লেখ থাকে। দিল্লি বিমানবন্দরে সস্ত্রীক রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডিপি ধর বাংলাদেশের নেতাকে উষ্ণ সংবর্ধনা জানান। ধর আমাকে একপাশে ডেকে নিয়ে জানতে চান মুজিবের সঙ্গে আমার কি কথা হয়েছে। আমি সরাসরি এডওয়ার্ড হিথের প্রসঙ্গ টেনে বললাম যে ভারতীয় সৈন্য 31 মার্চের মধ্যে সরিয়ে নিতে হবে। ইন্দিরার সঙ্গে আলোচনার সময় মুজিব এই প্রশ্ন তুলবেন। এ ব্যাপারে ভারত আন্তরিকতা দেখালে জনগণের মধ্যে মুজিবের অবস্থান আরও মজবুত হবে। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পর ডিপি ধর ইন্দিরাকে বিষয়টি অবহিত করেন। শেখ মুজিবকে সব কলকাতা থেকে আনানো গুড়ের সন্দেশ, সিঙ্গাড়া ও দার্জিলিংয়ের চা দিয়ে আপ্যায়ন করা হলো। গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান NR কাউ, পররাষ্ট্র সচিব TN কাউল, মুখ্য সচিব পরমেশ্বর নাথ হাকসার, ডিপি ধর এবং সেনাবাহিনী প্রধান জেনারেল স্যাম মানেকশকে ইন্দিরা বললেন, 31 মার্চের মধ্যে ভারতীয় সৈন্য সরিয়ে আনতে হবে। ভারতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় এত সহজভাবে এর আগে কখনো সমাধান করা হয়নি। ইন্দিরার সঙ্গে শীর্ষ বৈঠকে মুজিব ভারতীয় সৈন্য প্রত্যাহারের বিষয়টি তুললেন। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল যে শেখ মুজিবুর রহমানের পরামর্শ অনুযায়ী ভারত তাদের সৈন্য প্রত্যাহারের তারিখ 30 জুন থেকে এগিয়ে এনে 31 মার্চ নির্ধারণ করেছে। এটা বাংলাদেশের প্রতি ভারতের আন্তরিকতার একটা দৃষ্টান্ত। ইন্দিরার সঙ্গে বৈঠকের ফলাফলে মুজিব ছিলেন খুবই সন্তুষ্ট। তার মনে আর সন্দেহ রইল না যে যুক্তরাজ্যের কূটনৈতিক স্বীকৃতি এখন শুধু সময়ের ব্যাপার। ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের স্বীকৃতির প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিঃসন্দেহে উজ্জ্বলতর হল। সৈন্য প্রত্যাহার নিয়ে মুজিবের দুশ্চিন্তা ছিল, তিনি বিষয়টি ঝুলিয়ে রাখতে চাননি। লক্ষ্য হাসিলের জন্য তিনি ছিলেন দৃঢ়। ভারতীয় সৈন্য আগেভাগেই ফিরিয়ে নেওয়াটা দুদেশের জন্যই শুভ হয়েছিল। মুজিব বলেছিলেন, এটা অকল্পনীয় যে নিজের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে বাংলাদেশের জন্য ভারত নিজেকে যুদ্ধে জড়িয়েছে। এজন্য বাংলাদেশ ভারতের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে। আমি শশাঙ্ক তাকে বললাম, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যদি সাহস ও দৃঢ়তার সঙ্গে লড়াই না করত, ভারত কিছুই করতে পারত না। ভারতের সমর্থন ছিল প্রকৃতপক্ষে বাঙালি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার পক্ষে। বিমানে আসার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মুজিবকে কলকাতায় যাত্রা বিরতির অনুরোধ করে বার্তা পাঠিয়েছিলেন। মুজিবের অনুরোধে আমি তার জবাবের একটা খসড়া লিখে দিই। সেখানে বলা হয়, কলকাতা যাওয়ার আগে তিনি তার জনগণের কাছে ফিরে যেতে চান। তিনি প্রথম সুযোগেই কলকাতা সফরের প্রতিশ্রুতি দিচ্ছেন। শেখ মুজিবকে বহনকারী বিমানটি দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
আব্দুস সামাদ আজাদ বিমানে ওঠেন এবং ভেতরে কয়েক মিনিট অবস্থান করেন। বিমানবন্দরে অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। প্রায় 20টি দেশের কূটনৈতিক এসেছিলেন। তারা বেশিরভাগই ছিলেন রাষ্ট্রদূত পর্যায়ের। সোভিয়েত ব্লকের কূটনীতিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পশ্চিম জার্মানি, নরওয়ে ও ডেনমার্কের দূতাবাসের প্রতিনিধিরা হাজির হয়েছিলেন। ভারত ও ভুটান ছাড়া অন্য কোনো দেশ তখন পর্যন্ত বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। বাংলাদেশের ব্যাপারে ব্যক্তিগত সহানুভূতি থাকা সত্ত্বেও মার্কিন রাষ্ট্রদূত কেনেথ বার্নার্ড কিটিং আসেননি। অনুমান করা যায় ওয়াশিংটন থেকে তাকে আসতে নিষেধ করা হয়েছিল। এরপর দিল্লির প্যারেড গ্রাউন্ডে শেখ মুজিবকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শেখ মুজিব তার ভাষণে বলেন, তিনি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানব মুক্তি ও বিশ্ব শান্তিতে বিশ্বাস করেন। তিনি জয় হিন্দ বলে তার ভাষণ শেষ করেন এবং পরে ইন্দিরা ও তিনি একযুগে জয় বাংলা স্লোগান দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে পা রাখলেন 72-এর 10 জানুয়ারি বিকালে। সবার আগে শেখ মুজিবকে স্বাগত জানাতে বিমানে ওঠেন মুজিব বাহিনীর গেরিলা যোদ্ধা কামরুল আলম খান খসরু। বিমানবন্দরে শেখ মুজিবকে গার্ড অফ অনার দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল। ঢাকায় অবস্থানরত কয়েকটি দেশের কূটনৈতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এমনকি মার্কিন কনসাল জেনারেল হারবার্ট ডি স্পাভাক ও ছিলেন। তিনি মাথা ঝাঁকিয়ে শেখ মুজিবের সঙ্গে কর্মবর্তন করে বলেন, ঢাকায় আপনাকে স্বাগতম। মুজিব হেসে জবাব দেন, আপনাকে অনেক ধন্যবাদ। স্পিভাক বলেন, তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রিত হয়েছেন এবং তার উপস্থিতির কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। স্পিভাগের হঠাৎ হাজির হওয়া জানান দিচ্ছিল যে যুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে তৈরি হওয়া তিক্ততা যুক্তরাষ্ট্র কাটিয়ে উঠতে চায়। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতের লেখা একটা কাগজ সই করে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। বঙ্গবন্ধু জামাতা এম এ ওয়াজেদ মিয়ার ভাষ্য অনুযায়ী বঙ্গবন্ধু 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সভা শেষ করে শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত করেন এবং শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে ধানমন্ডির 18 নম্বর সড়কের বাড়িটিতে আসেন। সেখানে তার পরিবারের সদস্যরা অস্থায়ীভাবে বসবাস করছিলেন। সন্ধ্যার পর দোতলার একটি ঘরে তিনি শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তুফায়েল আহমেদ, মুজিব বাহিনীর এই 4 নেতার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। ওয়াজেদ মিয়াও এই আলোচনার সময় উপস্থিত ছিলেন। 4 যুবনেতা যুদ্ধকালীন সময়ের পরিস্থিতি ও মুজিবনগর সরকারের সদস্যদের কার্যক্রম সম্পর্কে শেখ মুজিবকে অবহিত করেন। তারা এ সময় মুক্তিবাহিনী ও সেক্টর কমান্ডারদের ভূমিকা নিয়েও কথা বলেন এবং এ মুহূর্তে কি করণীয় কি সে সম্পর্কে মতামত দেন। যুদ্ধের 9 মাস এদেশে অনুপস্থিত থাকা সত্ত্বেও 4 যুবনেতার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই সময়ের একটা মূল্যায়ন করে থাকতে পারেন। এ বিষয়ে সিরাজুল আলম খানের ভাষ্য হলো, শেখ মুজিবের সঙ্গে তাদের কোনো আলোচনাই হয়নি। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথাবার্তা বলে তিনি তার করণীয় ঠিক করে ফেলেছিলেন। 11 জানুয়ারি সকালেই দৃশ্যপট পাল্টে যায়। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা হলে শেখ মুজিব তাকে কোনো রকম শুভেচ্ছা জানাননি, নীরবে তার দিকে তাকাচ্ছিলেন। নীরবতা ভেঙে তাজউদ্দিন বলেছিলেন, আমি আশা করেছিলাম কি পরিস্থিতিতে আমি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি আপনি তা জানতে চাইবেন, কিন্তু দেখছি যে আপনার তাতে আগ্রহ নেই। দেশের বৃহত্তর স্বার্থে মনে করি একটা বিষয় আপনাকে বলা দরকার, মুক্তিযোদ্ধাদের হাতে এখন অনেক অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে আমার অনুরোধ তারা উপেক্ষা করেছে। আপনি আহ্বান জানালে তারা অস্ত্র জমা দেবে, না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা কঠিন হবে। এখানে উল্লেখ্য যে তাজউদ্দিন ইতিপূর্বে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানালেও মুজিব বাহিনী শেখ মুজিব না ফেরা পর্যন্ত অস্ত্র জমা দেবে না বলে জানিয়ে দিয়েছিল। এজন্য মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করা যায়নি বলে তাজউদ্দিন ইঙ্গিত করেছিলেন। শেখ মুজিবের মন্তব্য ছিল, আমার ছেলেদের হাতে অস্ত্র আছে, এটা নিয়ে দুশ্চিন্তা করো না, আমি যখনই বলবো তখনই তারা অস্ত্র জমা দেবে। এই আলোচনার শেষে বিদায় নেওয়ার পর তাজউদ্দিনের উপলব্ধি হয়েছিল যে তিনি তার নেতার সুনজর হারিয়েছেন। বলা চলে বাংলাদেশের নবযাত্রার প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তাজউদ্দিনের দূরত্ব তৈরি হলো। সিরাজুল আলম খানের ভাষ্য অনুযায়ী মুক্তিযুদ্ধ হয়েছিল শেখ মুজিবের নামে, কিন্তু যুদ্ধকালীন সমাজের নেতা ছিলেন তাজউদ্দিন, অথচ মুক্তিযুদ্ধের প্রথম ক্যাজুয়ালিটি হলেন তিনি। এ প্রসঙ্গে শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী মুহাম্মদুল্লাহর মন্তব্য খুবই প্রাসঙ্গিক। 1972 সালের প্রথম দিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের কিছুদিন পরের ঘটনা। মুজিবনগর সম্পর্কিত 7-8 জন নেতা পুরাতন গণভবনে বেতের চেয়ারে গোল হয়ে বসে মুজিবনগরের সরকার ও ভেতরের টানাপোড়েন এবং প্রতিকূলতার মাঝখানে দেশ স্বাধীন হলো তা বলা শুরু করেছিলেন। আশা ছিল বঙ্গবন্ধু শুনবেন এবং আমরা তাকে মেহেরপুর ও 8 নং থিয়েটার রোডে নিয়ে যাব, সব গুড়ে বালি। তিনি সব জানি ও সব ঠিক করে গিয়েছিলাম বলে থামিয়ে দেন। তাজউদ্দিন তাকালেন আমার দিকে, কি মারাত্মক কানবাড়ি করা হয়েছিল। 11 জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হলো। এই আদেশে বলা হলো,
1970 সালের ডিসেম্বরে ও 1971 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় প্রাদেশিক পরিষদের আসনগুলোতে বিজয়ী এবং আইনের ধারা অযোগ্য বিবেচিত নন এমন সব নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে গণপরিষদ গঠিত হবে। আগের প্রাদেশিক হাইকোর্ট বিলুপ্ত হয়ে গিয়েছিল, একটা অস্থায়ী হাইকোর্ট গঠনের প্রয়োজন হলো। 25 ডিসেম্বর 1971 তাজউদ্দিন আহমেদ সাবেক রাষ্ট্রদূত লেখক এবং তার শ্রদ্ধাভাজন কামরুদ্দিন আহমেদকে হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব দেন। কামরুদ্দিন আহমেদের সংসার তখন এলোমেলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার সন্তান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তিনি জানিয়ে দেন এই দায়িত্ব নেওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা তার নেই। 11 জানুয়ারি হাইকোর্টের বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 12 জানুয়ারি বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি নিযুক্ত হন। বঙ্গবন্ধু একই দিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং 11 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন। মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি উসমানী সহ ওই মন্ত্রিসভার সব সদস্যই নতুন মন্ত্রী পরিষদে বহাল থাকেন। বঙ্গবন্ধুর তখন আকাশছোঁয়া জনপ্রিয়তা। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। 14 জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হলো হৃদয়ের। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো বিশেষ চুক্তি হতে যাচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যকার সম্পর্ক খুবই বিশেষ ধরনের। এই সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বের। আমাদের মৈত্রী চুক্তি আমাদের হৃদয়ে। এই কথা বলে তিনি বুকে হাত দিয়ে দেখান। ভারতের সেনাবাহিনী কবে ফিরে যাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতীয় সৈন্য এখানে মিত্রবাহিনী হিসেবে আছে। আমি যখনই চাইব তারা তখনই চলে যাবে। মিসেস গান্ধীও আমাকে এমনটি বলেছেন। বৃহত্তর বাংলা গঠনের কোনো সম্ভাবনা আছে কিনা একজন বিদেশি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, আমার বাংলাদেশের স্বপ্ন অর্জিত হয়েছে। আমি আর 1 ইঞ্চি জমিও চাই না। আপনি আমাদের পতাকায় বাংলাদেশের মানচিত্র দেখেছেন। আমি এই জমিটুকু নিয়েই খুশি। পশ্চিমবঙ্গ ভারতেরই থাকবে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের জনগণ হবে আমাদের সবচেয়ে বড় বন্ধু। দেশে তখনও শৃঙ্খলা পুরোপুরি ফিরে আসেনি। যুদ্ধের সময় দেশের মানুষের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়েছিল। অগুনতি মানুষ হতাহত হয়েছিলেন। পাকিস্তানি সামরিক বাহিনী ও তার সহযোগীরা স্মরণকালে নৃশংসতম গণহত্যা চালিয়েছিল। মানুষ স্বভাবতই ছিল ক্ষুব্ধ। এর কোপটা গিয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী রাজাকার ও বাঙালিদের ওপর। তাদের অনেকেই জনতার হাতে নিহত বা লাঞ্ছিত হয়। 31 মার্চ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ইন্দিরা গান্ধী বাংলাদেশে বসবাসকারী বিহারি মুসলমানদের বিষয়ে কথা বলেন। বিহারি মুসলমানদের কি হবে? তাদের কি উদ্বাস্তু হয়ে ভারতে আসার সম্ভাবনা আছে? এমন প্রশ্নের জবাবে ইন্দিরা বলেন, এর কোনো সুযোগ নেই। প্রথম দিকেই প্রতিশোধমূলক কিছু ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিনয়ের সঙ্গে বলতে চাই, এই প্রশ্নের পেছনে একটা উদ্দেশ্য আছে। এক শ্রেণীর পশ্চিমা গণমাধ্যমে কিছু লোককে খুন করার ছবি ছাপিয়ে একটা ভয়ঙ্কর চিত্র ধরার চেষ্টা হচ্ছে। আমি যে কোনো হত্যাকাণ্ড এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরোধী, কিন্তু সবাইকে এর প্রেক্ষাপট বুঝতে হবে। যখন 10 লাখ মানুষ হত্যা করা হয়েছিল, এমনকি আত্মসমর্পণের আগেও 218 জন বুদ্ধিজীবীকে নির্মমভাবে খুন করা হয়েছিল, তাদের স্ত্রী সন্তান পরিবারের সামনে নির্যাতন করা হয়েছিল, তখন এসবের ছবি কেউ ছাপেনি। 20 জন লোক পরে নিহত হয়েছে, স্বীকার করি তাদের নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, কিন্তু 10 লাখ মানুষ হত্যার সঙ্গে এই 20 জনের খুন হওয়াকে মিলিয়ে দেখতে হবে। বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যে সংযমের পরিচয় দিয়েছে তা প্রশংসার দাবি রাখে। বার্তা সংস্থা UNI পরিবেশিত সংবাদে বলা হয়, 10 জানুয়ারি শেখ মুজিব দিল্লিতে তার ভাষণে বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে 10 লাখ লোককে হত্যা করেছে। পরে ঢাকায় ডেভিড ফ্রস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়াহিয়ার সৈন্যরা 10 লাখ লোককে 3 মিলি হত্যা করেছে। তাদের কথোপকথন ছিল এরকম। ফ্রস্ট, ইয়াহিয়া খানের সঙ্গে যদি দেখা হয় তাকে আপনি কি বলবেন? মুজিব, সে অপরাধী, আমি তার ছবিও দেখতে চাই না। সে বাংলাদেশে তার সৈন্যদের দিয়ে আমার 30 লাখ লোককে মেরেছে। ফ্রস্ট, মিস্টার ভুট্টো তাকে গৃহবন্দী করেছে। ভুট্টো কি করবে বলে আপনি মনে করেন? মুজিব, আপনি জানেন বাংলাদেশে কি ঘটেছে। আমি বলেছি 30 লাখ মানুষকে হত্যা করেছে, নারী, শিশু, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র। 25 থেকে 30% ঘরবাড়ি লুট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শস্য গুদাম সব ধ্বংস হয়ে গেছে। ফ্রস্ট, আপনি কিভাবে জানলেন যে সংখ্যাটি এত বেশি 30 লাখ? মুজিব, আমি ফেরার আগেই লোকেরা তথ্য জোগাড় করতে শুরু করেছিল। সব এলাকায় আমার লোক আছে এবং সব জায়গা থেকে আমি খবর পাচ্ছি। চূড়ান্ত হিসাব এখনো করিনি, সংখ্যাটি আরো বেশি হতে পারে, তবে নিশ্চিতভাবে এটা 30 লাখের কম না। দেশ এখন স্বাধীন, কিন্তু শুরুটা ভালো হলো না। আরম্ভ হলো বিরোধ আর তিক্ততা। মাওলানা ভাসানী ভারত থেকে ফিরে এলেন জানুয়ারির 22 তারিখ। তিনি থেকে গেলেন লোকচক্ষুর আড়লে। তার এক সময়ের শিষ্য শেখ মুজিব এখন জাতির পিতা, কিন্তু দুজনের মধ্যে শীতল সম্পর্ক। এ প্রসঙ্গে একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন সাংবাদিক কামাল লোহানী। তখন আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক ঢাকায়। একদিন সম্ভবত কাদের সিদ্দিকীর অস্ত্র সমাপন অনুষ্ঠান শেষে সড়ক পথে ঢাকা এসে ঢাকা স্টেশনের ডিউটি রুমে বসে খবর নিচ্ছি সবকিছুর।
এমন সময় ফোন এলো গণভবন থেকে। ছুটে গেলাম ধরতে। মিস্টার রুজারিও যতদূর মনে পড়ে শেখ মুজিবুর রহমানের পিএস ছিলেন। তিনি বললেন, বঙ্গবন্ধু কথা বলতে চান। টেলিফোন দিলেন। তারপর বর্ষণ শুরু হলো আমার ওপর। আজ রেডিওতে মাওলানা ভাসানীর নিউজ কমেন্ট্রি করে গেছে, শুনেছিস? আমি বললাম, এটা তো আমার বিষয় নয়, সাইফুল বারী। তিনি থামেননি। মাওলানা ভাসানী দেশে মাত্র ফিরলেন, এখনই তিনি স্বাধীনতার ঘোষক হয়ে গেলেন। মুক্তিযুদ্ধ কি তার ভূমিকা ছিল? খোঁজখবর নিয়ে তার অবস্থান ঠিক করতে হবে। তা না, তোরা রেডিওতে তিনিই দেশ স্বাধীন করেছেন বলে দিলি। আমি তো বিষময় হতবাক যে মাওলানা মুক্তিযুদ্ধে নির্দ্বিধায় শেখ মুজিবের নেতৃত্ব মেনে নিয়ে 9টি মাস দুঃখ, কষ্ট এবং বন্দিত্বের মধ্যে থেকেও লড়াই করে গেলেন। তার সম্পর্কে তারই শিষ্য শেখ মুজিবের এই কথা উচ্চারণ করলেন, এতটুকু দ্বিধা করলেন না? আসলে সাপ্তাহিক খলিলের সম্পাদক এম আসলাম তখন বেতারে ইংরেজি নিউজ কমেন্ট্রি করতেন। তিনি সেদিন মাওলানা সাহেবের ওই ঐতিহাসিক আসসালামু আলাইকুম ধ্বনি উচ্চারণের প্রসঙ্গ তুলে ধরে লিখেছিলেন, তাই শেখ মুজিবের সুখের ক্ষোভের কারণ। 31 জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে মুজিব বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে অস্ত্র জমা দেওয়ার জন্য সমবেত হয়েছিলেন। মাঠের মধ্যে একটি মঞ্চ বানানো হয়েছিল। শেখ মুজিব মঞ্চে ওঠার পর সিরাজুল আলম খান প্রথম স্লোগান দেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। চারদিক থেকে প্রতিধ্বনি শোনা গেল, জিন্দাবাদ জিন্দাবাদ। এরপর সিরাজুল আলম খান কণ্ঠ সপ্তমে চড়িয়ে আওয়াজ তুললেন, মুজিববাদ মুজিববাদ। আবারও শোনা গেল, জিন্দাবাদ জিন্দাবাদ। মঞ্চে অন্যান্যর মধ্যে দাঁড়ানো ছিলেন যুবনেতা শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ ও শ্রমিক নেতা আব্দুল মান্নান। তাদেরকেও স্লোগান দেননি। এরপর একে একে মুজিব বাহিনীর এই 5 শীর্ষ নেতা মান্নান সহ প্রতীকী অস্ত্র জমা দেন। প্রথমেই শেখ মনি, তিনি উভয়ে একটি স্ট্যান্ড গান শেখ মুজিবের পায়ের কাছে রেখে তার পা ছুঁয়ে সালাম করলেন। তার দেখা দেখি অন্য 4 জন একই ভঙ্গিমায় সালাম করে শেখ মুজিবের পায়ের কাছে অস্ত্র রাখলেন। 71-এর যুদ্ধে বাংলাদেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত মিশন প্রধান ছিলেন যতীন্দ্রনাথ দীক্ষিত। তার বর্ণনা থেকে জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 3টি অনুরোধ জানিয়েছিলেন। শেখ মুজিব চেয়েছিলেন 3 থেকে 6 মাসের মধ্যে ভারতের অসামরিক কর্মকর্তারা বাংলাদেশের প্রশাসনকে সহযোগিতা করুক। দ্বিতীয়ত, ভারতীয় সেনাবাহিনীর একটি দল অন্তত 1 বছর বাংলাদেশে থাকুক, যাতে বাংলাদেশ বিরোধী পকেটগুলো নিষ্ক্রিয় করা যায়। শেখ মুজিব চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে ভারতীয় সেনাবাহিনীর মোতায়েন থাকুক, যাতে পাকিস্তানি সৈন্যরা ওখানে নিজেদের সংহত করতে না পারে। তৃতীয়ত, ভারত যেন অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বাংলাদেশ বিমান ও নৌ সংস্থা গড়ে তুলতে সাহায্য করে। ভারত এই অনুরোধে সাড়া দেয়। ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয় যাতে বাংলাদেশের জেলা প্রশাসনের দেখভাল এবং খাদ্য সরবরাহ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা ঠিকঠাক মতো চলে। ভারত বাংলাদেশকে 2টি জাহাজ এবং 2টো ফকার ফ্রেন্ডশিপ বিমান উপহার হিসেবে দেয়। কিন্তু শেখ মুজিবের আত্মসম্মান বোধ ছিল প্রখর। তিনি এটা দান হিসেবে নিতে অস্বীকার করেন। দীর্ঘমেয়াদী সুদমুক্ত ঋণের আওতায় এই সাহায্য নেওয়ার প্রস্তাব দেন। ভারতীয় সেনাবাহিনী ও রেলওয়ে প্রকৌশলীরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে এগিয়ে আসে। চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের দায়িত্ব নেয় ভারতের নৌবাহিনী, কিন্তু মাইন অপসারণের কঠিন কাজটা করছে সোভিয়েত রাশিয়ার নৌবাহিনী। ইন্দিরা গান্ধী কক্সবাজারে 1 ব্রিগেড সৈন্য পাঠাতে রাজি হন। ঢাকার নিয়ন্ত্রণে ছিলেন ব্রিগেডিয়ার পান্ডে। তিনি তার ব্রিগেড নিয়ে কক্সবাজারে রওনা হন। ফেব্রুয়ারি 6 তারিখ শেখ মুজিব পশ্চিমবঙ্গের মানুষদের কৃতজ্ঞতা জানাতে কলকাতা যান। ওই দিন বিকালে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেন। ইন্দিরা এই জনসভায় উপস্থিত ছিলেন। শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে মার্চে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে রাজি হন। শেখ মুজিব এটাও বলেন যে তিনি মুক্তিযুদ্ধ প্রসূত বেশ কিছু সমস্যা নিয়ে ইন্দিরার সঙ্গে আলাপ করতে চান। ভারতীয় সৈন্য আরো 6 মাস থেকে 1 বছর জন্য বাংলাদেশে থাকে। শেখ মুজিব এই অনুরোধের পুনরাবৃত্তি করেন। ইন্দিরা এই অনুরোধে আপত্তি জানান। তিনি বলেন, ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ছেড়ে যাওয়ার পরই তিনি ঢাকা আসতে চান। কেবল পার্বত্য চট্টগ্রামে কিছু ভারতীয় সৈন্য থাকতে পারে। ইন্দিরা কাউকে এমন ধারণা দিতে চাননি যে তিনি একটি অধিকৃত দেশ সফরে আসছেন। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতির বিষয়টি ছিল বেশ স্পর্শকাতর। এমন প্রচারও ছিল যে ভারতীয় বাহিনী বাংলাদেশ দখল করেছে। শেখ মুজিব চেয়েছিলেন ভারতীয় বাহিনীর যেন তাড়াতাড়ি ফিরে যায়। শশাঙ্ক ব্যানার্জির বিবরণেও এর সমর্থন পাওয়া যায়, যদিও ভারতীয় কূটনৈতিক JN দীক্ষিত এ ব্যাপারে অন্যরকম তথ্য দিয়েছেন। 8 ফেব্রুয়ারি সকালে 2 প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনার সারসংক্ষেপ নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সশস্ত্র বাহিনীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। যেহেতু দায়িত্ব শেষ হয়েছে, তাই ভারতীয় সামরিক বাহিনীর ফিরে যাওয়া উচিত বলে 2 প্রধানমন্ত্রী মনে করেন। 25 মার্চ 1972-এর মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সম্পূর্ণভাবে ফিরে যাবে। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলের মানুষের কল্যাণে উন্নয়ন ও সম্পদের ব্যবহার নিয়ে 2 দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
তারা বন্যা নিয়ন্ত্রণ, ফারাক্কাবাদ এবং পানি সম্পদ উন্নয়নের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী দ্বয় চান এই দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়ার জন্য যথাযথ প্রক্রিয়া শুরু করা দরকার। বাংলাদেশে ভারতের স্বল্পকালীন সামরিক উপস্থিতি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। ভারতের সৈন্যরা একটি দখলদার বাহিনীর মতো আচরণ করেছে এমন একটি ধারণা তৈরি হয়েছিল অনেকের মধ্যে। অপপ্রচারও ছিল। বিষয়টি খুব কাছ থেকে দেখেছেন ভারতীয় কূটনৈতিক জে.এন. দীক্ষিত। এই সময় উঁচু পর্যায়ের বেশ কয়েকজন ভারতীয় কর্মকর্তা ঢাকায় এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন ভারতের প্রতিরক্ষা সচিব কে.বি. লাল এবং সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। মার্চের মাঝামাঝি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরা ঢাকা সফরের আগেই কয়েকটি জরুরি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তে পৌঁছানো ছিল তাদের আগাম সফরের উদ্দেশ্য। ইতিমধ্যে সুবিমল দত্ত ঢাকায় ভারতের হাই কমিশনারের দায়িত্ব নিয়েছেন। তিনি 1955 থেকে 61 সাল পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। তার আদি নিবাস চট্টগ্রাম। এই বাঙালি কূটনৈতিককে অবসর থেকে ডেকে এনেছিলেন স্বয়ং ইন্দিরা। ঢাকার ভারতীয় দূতাবাসকে তখন খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে বিবেচনা করা হয়েছিল। সুবিমল দত্ত তার সহকারী দীক্ষিতের কাছে জেনারেল আরোরার আসন্ন সফরের খুঁটিনাটি জানতে চেয়েছিলেন। দীক্ষিতের বিবরণে যাওয়া যায়, আরোরা এর আগেও দুবার ঢাকায় এসেছিলেন। তিনি তার গাড়িতে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পতাকা ওড়াতেন। তার গাড়ির নির্বিঘ্নে চলাফেরার জন্য তার নিজস্ব সেনাদল রাস্তায় লোকদের সরিয়ে দিত। ঢাকায় তিনি সেনানিবাসের ভেতরে কমান্ড হাউসে থাকতেন। এটি ছিল ঢাকায় নিযুক্ত পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডারের বাসভবন। দীক্ষিতের কাছে আরোরার এসব বৃত্তান্ত শুনে সুবিমল দত্ত পুরো ব্যবস্থাটি পরিবর্তন করতে বললেন। তিনি নির্দেশ দিলেন, এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে দেশের মানুষের মনে ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। জল ইতিমধ্যে অনেক খোলা হয়ে গেছে। তিনি সাফ জানিয়ে দিলেন, আরোরার গাড়িতে তার 3 তারকা খচিত কমান্ডারের চিহ্ন রাখতে পারবেন, কিন্তু ইস্টার্ন কমান্ডারে পতাকা ব্যবহার করতে পারবেন না। রাস্তায় চলাচলের সময় প্রয়োজনে মানুষ এবং যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে স্থানীয় পুলিশ বা সৈন্যদের দিয়ে। ঢাকা সেনানিবাসে থাকার সময় তিনি কমান্ড হাউসে থাকতে পারবেন না। তাকে থাকতে হবে সেনানিবাসের ভিআইপি গেস্ট হাউসে। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সরাসরি দেখা করবেন। এর আগে তাকে ভারতীয় হাই কমিশন থেকে ব্রিফিং নিতে হবে এবং তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তখন হাই কমিশনারের সামরিক উপদেষ্টা এবং পলিটিক্যাল অফিসার তার সঙ্গে থাকবেন। জেনারেল আরোরাকে যখন এসব জানানো হলো তিনি তা সহজভাবেই নিলেন। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর তাদের সব অস্ত্রশস্ত্র ভারতীয় সেনাবাহিনীর জিম্মায় ছিল। তারা এগুলো ভারতে নিয়ে যায়। এ নিয়ে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। দখলে আসা অস্ত্রের কিছু অংশ পরে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। অবশ্য জয়দেবপুরের অস্ত্র কারখানাটি সচল করার ব্যাপারে প্রয়োজনীয় সামরিক সাহায্য দিতে ভারত রাজি হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণ সুবিধা চাওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্কের ব্যাপারে উৎসাহী ছিল না। প্রায় 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে ছিল। শেখ মুজিব তাদের বেশিরভাগকেই ভারতের যুদ্ধবন্দী শিবিরগুলিতে পাঠাতে চেয়েছিলেন। প্রথম দিকে তিনি চেয়েছিলেন যুদ্ধাপরাধের দায় বিচারের জন্য 400 পাকিস্তানি সৈন্যকে রেখে দিতে। এই তালিকায় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মেজর জেনারেল রাও ফরমান আলীর মতো জ্যেষ্ঠ কমান্ডাররাও ছিলেন। ভারত সরকার চেয়েছিল সব বন্দীকেই ভারতে নিয়ে যেতে এবং যুদ্ধাপরাধের বিচার শুরু হলে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠাতে। ভারত মনে করেছিল বাংলাদেশ যুদ্ধবন্দীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। 72-এর মার্চে ঢাকায় বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। এই চুক্তির নেপথ্যের ইতিহাস উঠে এসেছে জে.এন. দীক্ষিতের বর্ণনায়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 17 মার্চ 1972 বিকেলে ঢাকায় আসেন। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি.এন. হাকসার, প্রধানমন্ত্রীর সচিব টি.এন. কাউল, উপদেষ্টা ডি.পি. ধর এবং পশ্চিমবঙ্গের বিধানসভার কয়েকজন সদস্য। ওই দিনই শেখ মুজিবের সঙ্গে ইন্দিরার 3 দফা বৈঠক হয়। পরদিন ছিল ঢাকা নারায়ণগঞ্জ নদীপথ নৌবিহার চলাকালে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতটা তৈরি হয়ে যায়। দীক্ষিতের ভাষ্য অনুযায়ী একটু আগেভাগেই মধ্যাহ্নভোজ হলো। মিসেস গান্ধী এবং শেখ মুজিবুর রহমান তাদের উপদেষ্টাদের নিয়ে জাহাজের উপর তলায় গেলেন। মুজিবুর রহমান মিসেস গান্ধীর কাছে জানতে চাইলেন তার সফর শেষে কী ধরনের ঘোষণা আসবে। মিসেস গান্ধী টি.এন. কাউলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কীরকম ঘোষণা হবে। কাউল বললেন, 2 প্রধানমন্ত্রীর মধ্যকার কথাবার্তা সারসংক্ষেপ নিয়ে একটা যৌথ ইশতেহার জয়েন্ট কমিউনি প্রকাশ করাটাই রীতি। মুজিব বললেন, দিদি, একটা ইশতেহারের চেয়ে আরও ভালো কি হতে পারে? কাউল বললেন, একটা যৌথ ঘোষণা। মুজিব আবারও বললেন, যৌথ ঘোষণার চেয়েও আরও ভালো কি হতে পারে? জবাবে ডি.পি. ধর বললেন, শান্তি, মৈত্রী ও সহযোগিতা একটি দ্বিপাক্ষিক চুক্তি। মুজিবুর রহমান তখন বললেন তিনি যৌথ ঘোষণা এবং দ্বিপাক্ষিক চুক্তি দুটোই চান। মিসেস গান্ধী সায় দিয়ে বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে চান তিনি তাই করবেন। টি.এন. কাউল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এনায়েত করিমকে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া তৈরি করতে বলা হলো। জয়েন্ট ডিক্লারেশন খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হলো
আমাকে আর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক এস.এম. কিবরিয়া এবং আমি নিচতলায় গিয়ে একটি যৌথ ঘোষণা তৈরির জন্য পুরো বিকেলটা কাটালাম। কাউল ও করিম দ্বিপাক্ষিক চুক্তির খসড়া তৈরি করলেন। 18 মার্চ রাতে দুই প্রধানমন্ত্রী যৌথ ঘোষণা ও চুক্তি অনুমোদন করলেন এবং 19 মার্চ সকালে বঙ্গবন্ধুর মূল অভ্যর্থনা কক্ষে তাতে সই দিলেন। এভাবেই স্বাক্ষরিত হলো 25 বছর মেয়াদী বাংলাদেশ ভারত শান্তি, মৈত্রী ও সহযোগিতা চুক্তি। 1971 সালের আগস্টে স্বাক্ষরিত 20 বছর মেয়াদী ভারত সোভিয়েত চুক্তির আদলে এটা করা হয়েছিল, যেখানে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি ধারা ছিল। ভারত বাংলাদেশ চুক্তির সমালোচনা করে কয়েকটি রাজনৈতিক দল এই চাপিয়ে দেওয়া গোপন চুক্তির প্রবল বিরোধিতা করে বলেছিল বাংলাদেশ ভারতের করদরাজ্য হয়ে গেছে। একটি মন্তব্যে বলা হয়, শেখ মুজিব নিরপেক্ষ বৈদেশিক নীতি গ্রহণ করবেন এটা জানতে পেরে ভারত বাংলাদেশের ওপর এই চুক্তি চাপিয়ে দেয়। দীক্ষিতের বর্ণনায় জানা যায় এই চুক্তি হয়েছিল শেখ মুজিবের আগ্রহ এবং এটা কোনো গোপন বিষয় ছিল না। এ ধরনের দ্বিপাক্ষিক চুক্তির উদাহরণ পৃথিবীতে অনেক আছে। এই অপপ্রচারের মাধ্যমে উগ্র ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া হয়েছিল। 1971 সালের 9 আগস্ট দিল্লিতে স্বাক্ষরিত ভারত সোভিয়েত চুক্তির আদলেই বাংলাদেশ ভারত চুক্তির ভাষ্য ঠিক করা হয়। দুটি চুক্তিতেই 12টি ধারা এবং সবগুলো ভাষা প্রায় একই রকম। দুটি চুক্তির মধ্যে মূল পার্থক্য হলো ভারত সোভিয়েত চুক্তিটি ছিল 20 বছর মেয়াদী এবং বাংলাদেশ ভারত চুক্তিটি 25 বছরের জন্য। দুটি চুক্তিরই 8, 9 ও 10 নম্বর ধারায় একই কথা বলা হয়েছে, যেখানে সামরিক চুক্তির গন্ধ পাওয়া যায়। ধারাগুলো হলো: ধারা 8, উভয় পক্ষ ঘোষণা করেছে যে তারা একে অন্যের বিরুদ্ধে অন্য কারো সঙ্গে কোনো সামরিক চুক্তি করবে না বা চুক্তিতে অংশ নেবে না। ধারা 9, কোনো এক পক্ষের বিরুদ্ধে তৃতীয় পক্ষ যুদ্ধ লিপ্ত হলে চুক্তিকারী পক্ষ তৃতীয় পক্ষকে কোনো সাহায্য দেবে না। ধারা 10, এই চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হলে কোনো পক্ষ প্রকাশ্য বা গোপনে অন্য কোনো দেশের সঙ্গে কোনোরূপ প্রতিশ্রুতিতে যাবে না। বাংলাদেশ ভারত চুক্তিকে দাসত্বের চুক্তি বলে অনেকেই সমালোচনা ও গালাগাল করেছেন। কেউ কেউ বলেছেন এই চুক্তির ফলে বাংলাদেশ তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের 20 বছরের চুক্তি সই হওয়ার পর ভারতের বিরোধী রাজনীতিবিদদের মুখে এ ধরনের কথা শোনা যায়নি। কিন্তু বাংলাদেশে একটি মহল সবসময় ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং তারা ভারতের সঙ্গে যে কোনো চুক্তিতেই সর্বনাশের গন্ধ পেত। এ ধরনের সমালোচনা ডান বাম সব মহলেই থেকেই হয়েছিল। অনেক সময় চুক্তির নাম উল্লেখ না করে অনেক রাজনৈতিক দল ভারতের সঙ্গে সকল প্রকার প্রকাশ্য ও গোপন চুক্তি বাতিলের দাবি জানাত। দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাসদ, ন্যাপ ও বাংলা জাতীয় লীগ। জাসদের দাবি ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হুমকি স্বরূপ এবং রাষ্ট্রীয় মর্যাদাহানিকর সকল প্রকার প্রকাশ্য গোপন চুক্তি বাতিল করতে হবে। অলি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় লীগের অভিযোগ ছিল ভারতের সঙ্গে সম্পাদিত 25 বছর মেয়াদী চুক্তিটি আসলে একটি সামরিক চুক্তি এবং এটি অবিলম্বে বাতিল করা উচিত। দিল্লির দাসত্ব মোচনের দাবিতে অলি আহমেদ আজাদ বাংলা আন্দোলনের ডাক দেন। ন্যাপের সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদ ভারতীয় গুলামের জিঞ্জির ছিন্ন করিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীন ও সার্বভৌম হিসেবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তিকে প্রকাশ্য ও গোপন চুক্তি সামরিক চুক্তি বাতিল করার দাবি জানান। 19 মার্চ 1972 স্বাক্ষরিত ভারত বাংলায় যৌথ ঘোষণা উল্লেখিত বিষয়গুলোর মধ্যে ছিল: ক, দুই দেশের নদীগুলোর পূর্ণাঙ্গ সমীক্ষার জন্য বিশেষজ্ঞদের নিয়ে স্থায়ীভাবে একটি যৌথ নদী কমিশন গঠন করা হবে। খ, বাংলাদেশের জরুরি অর্থনৈতিক প্রয়োজন ও পুনর্বাসন কর্মসূচির জন্য অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচির আওতায় খাদ্য ও অন্যান্য পণ্য সরবরাহ পর্যালোচনা করা হবে। ঘ, দুই প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন যে ট্রানজিট ও সীমান্ত বাণিজ্য আবার শুরু হওয়া দরকার। এ সংক্রান্ত চুক্তি 1972 সালের মার্চের মধ্যে সই করা হবে। ইন্দিরা গান্ধী ঢাকায় তখন একটা ঘটনা ঘটেছিল। শহীদ বুদ্ধিজীবী কল্যাণ পরিষদের একটি মিছিল নিয়ে শহীদ পরিবারের সদস্যরা 8 মার্চ শহীদ মিনার থেকে দুপুরবেলা বঙ্গভবনে যান। তাদের উদ্দেশ্য ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তাদের প্রিয়জন হারানোর কথা বলবেন এবং সেই সঙ্গে যুদ্ধবন্দীদের সম্পর্কে তাদের কিছু দাবি জানাবেন। বঙ্গভবনের গেটে তাদের বাধা দেওয়া হলো, কিন্তু তারা জিদ ধরলেন ভেতরে যাবেন না। শেষে শেখ মুজিব নিজেই গেটে চলে গেলেন। তিনি বললেন, আপনারা কি বলতে এসেছেন? বিদেশি মেহমান, তার কাছে এভাবে মিছিল করে যাওয়াটা কি আমাদের জন্য সম্মানজনক হবে? আপনাদের যা বলার আমাকেই বলুন। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন নাফিসা কবির। তিনি পরিষদের দাবি দেওয়াগুলো বলতেই বঙ্গবন্ধু বলে উঠলেন, অনেকে তো দালালি করে মরেছে। নাফিসা কবির একটু উত্তেজিত হয়ে বললেন, বঙ্গবন্ধু, আপনি তো এদেশের কিংবদন্তি নেতা। ডাক দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ। আপনি আটকে ছিলেন পাকিস্তানের কারাগারে। বুদ্ধিজীবীরা কেউ দালালি করে মরেনি। দালালি যারা করেছে তারা এখনো বেঁচে আছে। দালালদের বিচারের দাবি জানাতে এসেছি। শেখ মুজিব বললেন, দালালদের বিচার করব, সে কথা আমি বহুবার বলেছি।
এভাবে মিছিল করে আসার কি অর্থ আছে? বিদেশি মেহমানের কাছে তাতে কি সম্মান বাড়বে? বঙ্গবন্ধু বিদেশি মেহমান নিয়ে ব্যস্ত ছিলেন, স্বভাবতই উনি একটু উত্তেজিত ছিলেন সেই মুহূর্তে। দিল্লি ফিরে গিয়ে ইন্দিরা গান্ধী 20 মার্চ ভারতের পার্লামেন্টে বাংলাদেশ ভারত যৌথ ঘোষণা এবং শান্তি মৈত্রী সহযোগিতা চুক্তি ভাষ্য উপস্থাপন করেন। তিনি বলেন, দুই দেশের সরকারের পারস্পরিক স্বার্থ বিবেচনা করে চুক্তিটি সই করেছে। পার্লামেন্ট সদস্যদের মনোযোগ আকর্ষণ করে ইন্দিরা বলেন, ব্রহ্মপুত্র, মেঘনা ও গঙ্গার পানি দুই দেশের মানুষের কল্যাণে ব্যবহারের একটি সুবর্ণ সুযোগ এসেছে। 18 মার্চ বঙ্গভবনের গেটের বাইরে প্রধানমন্ত্রী শেখ মুজিবের সঙ্গে কথা বলছেন শহীদদের স্বজনরা। 28 মার্চ বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী মুস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ললিতলাল নারায়ণ মিশ্র। 11টি ধারা সংবলিত এই চুক্তির 5ম ধারায় বলা হয়, দুই দেশ তাদের পারস্পরিক সুবিধার জন্য এক দেশের ভেতর দিয়ে অন্য দেশ তার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্য পরিবহনের জন্য নদীপথ, রেলপথ ও সড়কপথ ব্যবহার করার ব্যবস্থা থাকবে। প্রিয় শ্রোতারা, আজকের মতো পড়া শেষ করছি বেলা ও বেলা, বাংলাদেশ 1972 থেকে 1975 মহিউদ্দিন আহমেদের লেখা বইটি। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করেন, নোটিফিকেশনটাও অন করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।